দেশের অর্থনীতিতে যখন চলছে সংস্কারমুখী নানা কার্যক্রম, তখন হতাশার খবর দিচ্ছে দেশের শেয়ার বাজার। ঢাকার শেয়ার বাজারে আবারও বড় দরপতন হয়েছে। সর্বসন্ধ্যা হবেন তাহলে স্টক মার্কেটে বিনিয়োগ করেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। 2010 সালে যেমন একটা টনক নড়িয়ে দিয়েছিল পুরো স্টক মার্কেট, দিনে দিনে তার যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলার জায়গা নেই। এতটুকু মানুষ যেন শুধু সর্বশান্তই হচ্ছে। কিন্তু আবার বাহিরের দেশগুলোর দিকে তাকালে ভেসে ওঠে অন্যরকম এক চিত্র। খুদ ওয়ারেন বাফেট নিজে $300 বিলিয়ন পোর্টফোলিও বানিয়েছিল এই স্টক মার্কেট থেকেই। তাই শুধুমাত্র একটা কথাতেই স্টিক্ট হয়ে থাকাটা মোটে খাটবেও না বটে, খাটার কথাও না। কারণ হচ্ছে একটা দেশের পুরো অর্থনীতির বেশ ভূমিকা পালন করে এই স্টক মার্কেট। সে যাই হোক, বাংলাদেশ স্টক মার্কেটে এই দুর্দশা কেনই বা অন্যান্য দেশগুলোর থেকে বাংলাদেশ একটু পিছিয়ে, তা নিয়ে জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর দুটো ক্লিপ বাংলাদেশ স্টক মার্কেটের চিত্রটা ভালোভাবেই তুলে ধরেছে আশা করছি, এবং এর অবনতি দিন দিন আরও বাড়ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুসারে 2024-এর শেষ নাগাদ বাংলাদেশের 50%-এর বেশি বিনিয়োগকারী নেগেটিভ ইকুইটিতে আটকে যাবেন, এবং বাংলাদেশের নেগেটিভ ইকুইটি বার্ডেন গিয়ে দাঁড়াবে 97,000 কোটি টাকায়। যদিও বা মনে হতেই পারে ব্যবসায় লাভ লস তো সাধারণ ব্যাপার, তাহলে এত চিন্তার বিষয় কি? চিন্তার বিষয় আসে তখনই যখন এই বাংলাদেশের স্টক মার্কেটে মেন এই একটা সমস্যায় জট পেকে বসে আছে। এ সম্পর্কে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উঠে আসে একটি তথ্য। পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা যদিও বলছে বাজারে এ ধরনের উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু বিনিয়োগকারী এবং বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারে অস্থিরতা বিষয়টি যেন বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত কিছু হচ্ছে, এর কারণটা ঠিক কী? এর উত্তরে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদনে মোহাম্মদ আশিকুর রহমান বলেন, বাংলাদেশের স্টক মার্কেট বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু দিনের পর দিন নানা ধরনের চ্যালেঞ্জ ফেস করার ফলে এর অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। লো লিকুইডিটি, হাই ভোলাটিলিটি, এমনকি আমাদের ইনভেস্টরদের কনফিডেন্স কম হওয়া কিন্তু এর সাথে জড়িত, যা বর্তমানে মার্কেটের স্ট্যাবিলিটি এবং ইফিসিয়েন্সিকে অনেক বেশি কমিয়ে দিয়েছে। এসব বিষয়ের পাশাপাশি তিনি আরও তুলে আনেন ফ্লোর প্রাইস রুলের মতো গতানুগতিক বিষয়গুলো উঠে দেওয়ার কথা। কিন্তু এটা উঠে দেওয়ার কথা কেন বলা হচ্ছে? সমস্যাটা কোথায়? ফ্লোর প্রাইস হচ্ছে এমন একটা রুল যার নিয়ম অনুযায়ী প্রতিদিন শেয়ার মার্কেট একটা লোয়ার ভ্যালু ডিফাইন করে দেয়, যার নিচে ট্রেড করা যাবে না। বাংলাদেশের কনটেক্সটে এটা খুবই স্ট্রিক্ট একটা রুল। যুক্তরাষ্ট্র কিংবা ভারতের ক্ষেত্রেও এই একই রকম রুল থাকলেও বাংলাদেশের মতো সেটা এত ইনইফেক্টিভ না। এর পরিবর্তে যেটা আনা যেতে পারে সেটা হচ্ছে ভেরিয়েবল প্রাইস ব্যান্ডস। এরপরে যে সমস্যাটি চলে আসে তা মূলত আইপিও নিয়ে। বাংলাদেশে যারা স্টক মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করে, আমার মনে হয় তারা প্রত্যেকেই জানে যে আইপিও ইনফরমেশন বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জিডিপির পরিমাণের চেয়ে বাংলাদেশের ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তাই খুবই অল্প কিছু ভালো কোম্পানির জন্য একাধিক ব্যাংকের সাথে তাদেরকে লড়তে হয়, যার ফলে খুবই অ্যাগ্রেসিভলি তাদেরকে বিশাল অঙ্কের টাকা লোন দিতে হয়, এবং এই কোম্পানিগুলোর ভিড়ের মধ্যেই কিছু অসাধু কোম্পানি চলে আসে। এই ভুয়া কোম্পানিগুলো যেমন ব্যাংকে সর্বশান্ত করে ফেলে এদের বিনিয়োগকারীদেরও। উদাহরণ হিসেবে আমরা সালাম গ্রুপের কথাই নিতে পারি, কিভাবে তারা ইসলামী ব্যাংকে পুরা সর্বশান্ত করে ফেলেছিল। উপরের এই পয়েন্টগুলোর সাথে আরেকটা বিষয় অ্যাড না করলেই না, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু ভালো স্টার্টআপের অনেক অভাব। এই যে আমাদের এত ব্যাংক, এই ব্যাংকগুলো যে একটা ভালো ইনভেস্টমেন্ট করবে বা ভালো কোনো কোম্পানিতে লোন দিবে, সেই সুযোগটাও কিন্তু বাংলাদেশে কম। তাই এটাকেও একটা সবচেয়ে বড় সমস্যা বলা যেতে পারে। এছাড়াও রয়েছে ফ্লড গেটকিপিংয়ের মতো সমস্যা। এখানে যেমন রয়েছে ধরেন কনভেনশনাল অনেক নিয়মকানুন, এছাড়াও ইথিক্স কোয়ালিটিরও কিন্তু অনেক হেরফের আছে। এইসব ভুয়া কোম্পানি বা আনস্টেবল কোম্পানিগুলো কিভাবে স্টক মার্কেটে লিস্টেড হইলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে ভারতীয় স্টক মার্কেট কিন্তু আমাদের জন্য একটা মডেল হতে পারে, কারণ ভারতীয় মার্কেটে তাদের রিটেল ইনভেস্টরদের তাদের পটেনশিয়াল রিস্ক এবং মার্কেট স্ট্যাবিলিটির একটা চিত্র তুলে ধরা হয়, যা সেই মার্কেটে তাদের বিনিয়োগের জন্য একটা কনফিডেন্স গ্রো করায়। কিন্তু আমরা আগেও দেখেছি বাংলাদেশের স্টক মার্কেটের এই দুর্দশার প্রধান কারণটা হচ্ছে আমাদের ইনভেস্টরদের কনফিডেন্স এই স্টক মার্কেটের উপরে একেবারেই কম। এছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে আসে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সেই এডুকেশনটা থাকে না যে তারা স্টক মার্কেটে একটা স্টককে অ্যানালাইসিস করার পর তারপরে ইনভেস্ট করবে। এভাবে আরও নানা বিষয়ে আমাদের বাংলাদেশের এখনও অনেক বেশি রিফরমেশন দরকার, তাহলে আমাদের অর্থনীতির চাকা কিন্তু বেগবান হবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার কি মনে হয় বাংলাদেশের স্টক মার্কেটের রিফরমেশন কি হচ্ছে, নাকি এটা হতে আরও অনেক বেশি সময় লাগবে? অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সো আজকের মতো থ্যাংক ইউ।